বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব আমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে ভূগোলের উত্তর কিভাবে লিখবো সেই নিয়ে। জানাটা ভীষণ জরুরি। প্রত্যেকটা প্রশ্ন ওয়াইজ আমরা আলোচনা করব, কিভাবে উত্তর লিখবো সেটাও আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা খুবই দামি হতে চলেছে, বিশেষ করে যারা মনে করছো তোমরা ভালো মার্কস পেতে চাও, এমনকি 90-তে 90 পেতে চাও, তারা কিভাবে ভূগোলের উত্তর লিখবে আজ আমরা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ধরে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার সিস্টেম ধরে, অর্থাৎ ক্লাসটা খুবই ভাইটাল। প্রথম বিষয়, প্রথম আমরা প্রশ্ন অনুযায়ী পরপর শুরু করি, তাহলে আমাদের আলোচনাটা বুঝতেও সুবিধা হবে, আলোচনাটা করতেও সুবিধা হবে, এমনকি তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন পেলাম। প্রশ্নের দিকে লক্ষ্য করবে যে আমাদের কতগুলো বিভাগ আছে। একদম চ পর্যন্ত আমাদের বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ম বিভাগ, চ বিভাগ পর্যন্ত, ক খ গ ঘ ম চ, প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে। তো আমরা কিভাবে উত্তরটা লিখবো? আমরা অনেক ভুল করি, সেই ভুলগুলো করা যাবে না। প্রথম কি, খাতাতে আমরা বিভাগ কটা যেন অবশ্যই লিখবো, এই কথাটা কিন্তু যেন আমাদের ভুল না হয়, কারণ আমরা শুধুমাত্র দাগ নম্বর লিখি, সেটা কিন্তু ঠিক না। একদম প্রথমেই আমাদের কি আসবে? এমসিকিউ প্রশ্ন। কটা প্রশ্ন থাকবে আমাদের? 14টা প্রশ্ন থাকবে। অপশন কেমন থাকবে? 4টে করে অপশন থাকে। তোমরা প্রশ্ন সম্পর্কে জানো, আমি জাস্ট উত্তর লেখার কৌশলটা বলি। ধরো প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? বা এটা বাদ দাও, আরো সব আচ্ছা দেখ, এটাই থাক। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল, মর্গান, ডেভিস নাকি পেঙ্ক? তো ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক ছিলেন পাওয়েল। তো এই প্রশ্নটার উত্তর কতটা হলো? এ দাগ। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি লিখবো? একদম কথাটা বলতে ধরো 1.1 দাগে জাস্ট কি লিখবো? এ দাগ পাওয়েল। এই জায়গাটায় অনেকে কি করে, পূর্ণ বাক্যে উত্তর লিখে অকারণে সময়টা নষ্ট করে। আমার কথা কি, যে কোনো প্রয়োজন নেই পূর্ণ বাক্যে উত্তর লেখার। অকারণে সময় নষ্ট করে কি কোনো লাভ আছে? বলো, অকারণে সময় নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট ধরো আর একটা প্রশ্ন, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? অপশনে কি কি রয়েছে? বহন, ক্ষয়, সঞ্চয় নাকি বহন ও ক্ষয়? তাহলে উত্তরটাকে, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? উচ্চ গতিতে প্রধান কাজ কি? ক্ষয়। তাহলে কি লিখবো? একদম 1.2 অপশনটা ধরো বিদাগে রয়েছে, তাহলে বিদাগ দিয়ে ক্ষয়। আর কিচ্ছুর প্রয়োজন নেই। ওকে, এইভাবে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরটা লিখব। এমসিকিউ কোশ্চেন শেষ হলে আমাদের থাকবে শুদ্ধ অশুদ্ধ। প্রশ্নের ভাষাটা কি থাকে? নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লিখো। এবার কিন্তু বিভাগ খ। তো স্বাভাবিকভাবে আমরা এই কথাটা অবশ্যই লিখবো বিভাগ খ। লিখে আমরা দাগ নম্বর দেব 2.1.1 ধরো। তাহলে আমরা টিক দেব না, আমরা সত্য মিথ্যা লিখবো না, যেটা বলেছে শুধুমাত্র সেটা। ধরো কি রয়েছে, বলল ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ঠিক না? ঠিক। তাহলে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে আমরা কি লিখবো? সু। তাহলে আমরা কত লিখবো? 1.11 লিখে সু। জাস্ট আর কিচ্ছুর প্রয়োজন নেই, আর কিচ্ছুটির প্রয়োজন নেই, জাস্ট এটুকু লিখলেই এনাফ। এভাবে আমরা পরপর করব। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ রয়েছে। তো শূন্যস্থান পূরণ আমরা কি লিখবো? প্রশ্নটা কি লেখা থাকে? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর। তাহলে এখানে আমরা কি লিখবো? বিভাগ 2.2. এখানে ধরো একটা প্রশ্ন, রেডার হলো একটি ড্যাশ সেন্সর। তো রেডার কি? রেডার হচ্ছে একটা সক্রিয় সেন্সর। তাহলে জাস্ট আমরা কি লিখবো? শুধুমাত্র সক্রিয় কথাটা লিখে তলে দাগ দিয়ে দিলাম। আর কিচ্ছুর প্রয়োজন নেই আমার, আর কিচ্ছুটির প্রয়োজন নেই, শুধুমাত্র এটুকুই। অতএব ওই পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক যেটা সঠিক উত্তর সেটা আমি লিখবো, দাগ নম্বরটা ঠিকঠাক থাকবে, উত্তরগুলো পরপর করে লিখে বেরিয়ে যাবো। বোঝা গেল কি বললাম? নেক্সট ধরো এসএকিউ কোশ্চেন। এসএকিউ কোশ্চেনটা কিন্তু পূর্ণ বাক্যে লিখো। ধরো একটা প্রশ্ন রয়েছে, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি? তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব কিসে পরিমাপ করা? ডপসন ইউনিটে। তাহলে এইটা কিন্তু আমরা পূর্ণ বাক্যে লিখবো যে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন ইউনিটে। এবার দেখো, আমি তাও একটা কথা বলে দিই। ধরো ডপসন ইউনিটে, এই কথাটা আমি যখন লিখলাম তখন যেটা মূল উত্তর তার তলে একটু কষ্ট করে দাগটা দিয়ে দাও। বোঝা গেল কি বললাম? যেটা মূল উত্তর তার তলে একটু দাগ দিয়ে দাও, ব্যাস। তাহলে স্ট্যান্ডার্ডিটিটা আরো বেড়ে যাবে। ঠিক আছে? তারপরে ধরো বাম স্তম্ভের সঙ্গে ডান দিক আমরা কি করি? ক্রসিং। এগুলো বুঝে দিলাম। বাম স্তম্ভের সঙ্গে ডান দিক আমরা কি করি? ক্রসিং করি, এ করি, সে করি না, সেরকম কিছু লিখবে না।
এদিকে তোমার যেটা থাকে বাম দিক বা বাম স্তম্ভ, আর এটা থাকে ডান দিক। তো তোমরা বাম দিকের পয়েন্টগুলো পরপর করে লিখে নেবে। ধরো 1 2 3 4 লিখে নিলে, লিখে নেওয়ার পরে এখানে এই প্রশ্নটাও লিখে নিলে, কথাটা খুব ভালোভাবে বুঝবে। লিখে নিলে তো এইবার ডান দিকের নম্বরগুলো উল্টো পাল্টা করে দেবে, মানে এটা ধরো 2, এটা 3, এটা 1, এটা 2, বোঝা গেল? এই হলো সিস্টেম। সিস্টেমগুলো ভালো করে শিখে নাও। তাহলে বাম দিকটা আমি ঠিকঠাক রাখবো এবং ডান দিকটা আমরা নাড়িয়ে ঠিকঠাক ভাবে তুলে ধরবো। বোঝা গেল কি বললাম? এইভাবে লিখবে। নেক্সট আমরা এবার চলে আসবো 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। দেখো 2 মার্কের প্রশ্নগুলো আমাদের সবসময় সংজ্ঞামূলক প্রশ্ন হয়। সবসময় চেষ্টা করবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র সহকারে লেখার। আমি কেন লিখবো আমি এর আগেও বলেছি। ধরো অবরোহণ কাকে বলে, তাহলে উচ্চতা হ্রাস পাওয়াকে অবরোহণ বলে, এক কথায় কেউ লিখে দিয়ে বাড়ি চলে এলো, ভালো লাগবে বিষয়টা? তাহলে অবরোহণের সংজ্ঞাটা একটু ভালো করে দেব, অবরোহণের বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেব, অবরোহণের উদাহরণ একটা তুলে ধরবো এবং অবরোহণের একটা সুন্দর করে চিত্র তুলে ধরবো। যে উল্টে গেল, অবরোহণের চিত্রটা কি? বর্তমানে এই অবস্থা, এটা এই অবস্থা, আগে ছিল এই অবস্থা। এটা লিখবো আগের অবস্থা, আগের অবস্থা, এটা হচ্ছে বর্তমান অবস্থা। কিসের বর্তমান? এটা কিসের চিত্র? যে আগে এত উঁচুতে ছিল এখন এখানে, তাহলে ধীরে ধীরে উচ্চতা কমছে, তার মানে এটা কি? অবরোহণ প্রক্রিয়া। এই সিম্পল একটা চিত্র বুঝিয়ে দিলাম আমি। চিত্রটা যে একদম খুব মানে বিশাল আকারে হতে হবে সেরকম কিছু না, বোঝাতে পারলেই হলো, চেষ্টা করবে সবসময়। এবার 3 মার্কের প্রশ্ন। তাহলে 2 মার্কের প্রশ্ন সংজ্ঞামূলক প্রশ্নে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র সবসময় চেষ্টা করবে। এবার দেখা বললো আদমশুমারি কাকে বলে, সেখানে তো চিত্র দেওয়া সম্ভব নয়, যেগুলোতে দেওয়া যায় সেইগুলো দেবে, তবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ যেন বাদ না যায়। ঠিক আছে? বৈশিষ্ট্যের জায়গায় উৎপত্তিও লিখতে পারো, প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। নেক্সট 3 মার্কের প্রশ্ন, যেটা হচ্ছে বিভাগ ঘ। তো 2 মার্কের প্রশ্নটা আমাদের স্বাভাবিকভাবে বিভাগ গ তে ছিল, সেটা আমরা ঠিকঠাক ভাবে লিখবো। তারপরে বিভাগ ঘ তে আমাদের 3 মার্কের প্রশ্ন। তো 3 মার্কের প্রশ্ন 2 প্রকার আছে, একটা হচ্ছে কারণমূলক প্রশ্ন, আর একটা হচ্ছে পার্থক্য। তো কারণমূলক প্রশ্ন সবসময় একটা স্টার্টিং লাইন দেবে, হেডিং দেবে, তারপরে 1 2 3 করে লিখবে। কি বললাম বোঝা গেল? তারপরে 1 2 3 তে পয়েন্ট করে লিখতে পারো। আচ্ছা, যদি কারো পয়েন্ট মনে না থাকে, অনেকে প্রশ্ন করে স্যার আমার পয়েন্ট মনে থাকে না, কি করব? আচ্ছা, যদি পয়েন্ট মনে না থাকে তাও অন্তত প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এভাবে 4-5টা পয়েন্ট করে লেখো। চিত্র অঙ্কন কিন্তু বাধ্যতামূলক। কি বললাম বোঝা গেল? এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট আরেকটা কথা বলি, আরেকটা 3 মার্কের প্রশ্ন, যেটা আমি বললাম 2 মার্কের প্রশ্ন। তো 3 মার্কের প্রশ্ন আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে পার্থক্যমূলক প্রশ্ন। তো পার্থক্যের ক্ষেত্রে যে এই বিষয়ের পার্থক্যগুলো হলো, এটা আমি লিখলাম। লেখার পরে এখানে বিষয়, তারপরে একটা পার্থক্য, তারপরে আরেকটা পার্থক্য, এরকম ভাবে বক্স করে কিন্তু তোমরা পার্থক্যটা লিখবে। অনেকে আবার সেই পয়েন্ট করে লিখো, না লিখবে না, কারণ তোমাদের এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেথড। এবার এখানে বিষয়টা লিখলে, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে পয়েন্ট করলে, আর পরপর লিখে দিয়ে চলে গেলে। কি বললাম বোঝা গেল? এভাবে লিখবে। অনেকে প্রশ্ন করছে 3 মার্কের জন্য কটা পার্থক্য দেবো? চেষ্টা করবে সবসময় 5টা পার্থক্য দেওয়া। তবে 3 মার্কের জন্য কেউ যদি স্ট্যান্ডার্ড পার্থক্য 3টে দেয় সেটাও কিন্তু অনেক, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে 5টা পার্থক্য দেওয়ার। বোঝা গেল? এভাবে 3 মার্কের প্রশ্নের উত্তর করবে, পয়েন্ট করে, চিত্র সহকারে, ব্যাখ্যামূলকভাবে, খুব সুন্দর করে। নেক্সট 5 মার্কের প্রশ্ন। দেখো 5 মার্কের প্রশ্নে কিন্তু ফুল মার্কস পাওয়াটা খুব বেশি কঠিন ব্যাপার না, খুব ইজি ব্যাপার। আমি বহুবার এই 5 মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি, তবুও বলি, চিত্র প্রত্যেকটা পয়েন্টে বাধ্যতামূলক। এবং ধরো 5 মার্কের প্রথম প্রশ্ন, ধরো হিমবাহ জলধারা মৃত কার্যের ফলে সৃষ্টি হলো, তাহলে এর যে তিনটে ভূমিরূপ লেখো, তাহলে এর যে 3টে ভূমিরূপ, সেই 3টে ভূমিরূপের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখবো এবং চিত্র দেবো। এটাই কিন্তু মেথড। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্ন আসছে, সেখানে দেখা যাচ্ছে যদি আমাদের কি দিয়েছে এখানে প্রশ্নটা, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ দিলে তো 3-4টে পয়েন্ট আছে, তার বেশি আর পয়েন্ট নেই, কিন্তু এই 4টে পয়েন্টই দাও, সুন্দরভাবে ছবি এঁকে দাও, ব্যাখ্যাটা যেন ঠিকঠাক থাকে। এই বিষয়গুলো কিন্তু বোঝার চেষ্টা করো, এই বিষয়গুলো কিন্তু ঠিকঠাক থাকবে। যেখানে যেটা উত্তর লেখা সেখানে সেটা লিখতে হবে। আর আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্ন, সেটার কথা একটু বলে রাখি, ম্যাপ অঙ্কন বাধ্যতামূলক। দুর্বলরা কৃষি আর শিল্প থেকে করবে বেশিরভাগ ক্ষেত্রে। আমি বলেই দিয়েছি, 2-3টে প্রশ্ন দিয়েছিলাম এর আগের আলোচনায়, 5টা প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে, 4টে প্রশ্ন করলে 4টেই কমন পাবে, এরকমও করেছি। তো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করেছো।
তো সেখানে কিন্তু পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে। 5 মার্কের জন্য 8টা বা 9টা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে খুব ভালো করে। আর ম্যাপ পয়েন্টিং, এটা গেল আমাদের ম্যাপ পয়েন্টিং, কিন্তু অবশ্যই ম্যাপে কিন্তু জায়গাগুলো দেখাতে হবে। সে যে প্রশ্নে আসুক, ধরো জনসংখ্যা গঠনের তারতম্য দিল, তো একটা ম্যাপ এঁকে দেখাতে হবে কোথায় বেশি জনসংখ্যা, কোথায় কম জনসংখ্যা, কোথায় অধিক ঘনত্ব, কোথায় কম ঘনত্ব, এটাও কিন্তু তোমাকে দেখাতে হবে। এটা কিন্তু মাথায় রেখে, এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং, ম্যাপ আলাদা করে দেবে, সেখানে রোল নম্বর, স্টেশন নম্বর ঠিকঠাক করে লিখবে, এবং যে জায়গাগুলো দেখাচ্ছে সেই বিষয়গুলো খুব সুন্দর করে তোমাকে ফিল আপ করতে হবে। এবং ম্যাপ পয়েন্টিংটা আমি ছোট্ট করে আলোচনা করতে পারবো না, কারণ তোমাদের ঠকানো হবে। এই বিষয় নিয়ে আমি আগে একটা আলোচনা করেছি যে শুধু ম্যাপ পয়েন্টিংটা তোমরা কিভাবে করবে, কারণ ম্যাপের অনেক নিয়ম কারণ আছে। আমাকে বললো নদী, একটা নদী দেখাও, আমি একটা পয়েন্ট করে দিলাম, সেটা তো নিশ্চয়ই হবে না। আমাকে বললো এই পাহাড়টা দেখাও, আমি একটা দাগ দিয়ে দিলাম, হবে না। কারণ পাহাড় দেখাতে গেলে এরকম এরকম হ্যাচিং করে দেখাতে হয়, নদী দেখাতে গেলে আঁকা বাঁকা পথ দিয়ে এরকম তীর দিয়ে দেখাতে হয় কোন দিকে, অনেক কিছু নিয়ম আছে। অঞ্চল দেখাতে গেলে হ্যাচিং করে দেখাতে হয়, কেন্দ্র দেখাতে গেলে এরকম গাঢ় করে দেখাতে হয়। তো এক একটা পয়েন্টের জন্য এক একটা নিয়ম আছে। তো সে সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে। এই হলো আমাদের আজকের একটা ছোট্ট আলোচনার মধ্যে আমরা ডিটেলসটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি যে আমাদের টোটাল প্রশ্ন উত্তর কিভাবে লেখা উচিত। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। ধন্যবাদ।